শীতকালের সবচেয়ে প্রিয় ব্যাপার সেটা হলো এই সর্ষে ক্ষেত, রোদ্দুর, আর আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গার পাড়ে। তো এরকমই একটা শীতকালীন সকালে আমি বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদ ঘুরে দেখতে। আমার কর্মক্ষেত্র থেকে হাজারদুয়ারি, মতিঝিল, কাটরা মসজিদ এগুলোর টানকে অগ্রাহ্য করা খুবই কঠিন, কারণ এগুলো আমার খুবই কাছে। তো সেই ভিডিওটি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। তো চলুন দেখা যাক। হাওড়া থেকে সকালবেলার দিকে চেপে পড়ুন যে কোনো কাটোয়া লোকাল। তারপর কাটোয়া থেকে ট্রেন পরিবর্তন করে চলে যান খাগড়াহাট অথবা লালবাগ ফোর্ট স্টেশন। লালবাগ ফোর্ট স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনি যে কোনো টুকটুকিকে বলুন আপনি যেতে চান সদরঘাট। ঘাটের এদিকেও কিছু দর্শনীয় স্থান আছে, তবে আমি ডাইরেক্ট গেছিলাম সদরঘাট। সেখান থেকে ফেরি পার হয়ে অন্য পারে গেলেই আর একটা টুকটুকি নিয়ে আপনি পৌঁছে যাবেন হাজারদুয়ারি। হাজারদুয়ারি থেকেই আমার মুর্শিদাবাদের যাত্রা শুরু। এখন আমি দাঁড়িয়ে হাজারদুয়ারি প্যালেসের মুখ্য প্রবেশদ্বারের সামনে। ঊনবিংশ শতাব্দীতে নবাব নাজিম হুমায়ুন জায়ের শাসনকালে এই প্যালেসটি প্রথম তৈরি করা হয়। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই হাজারদুয়ারি প্যালেসের সৌন্দর্য ট্যুরিস্টদের বারবার এর দিকে টেনে আনে। যেহেতু এখন আনলক চলছে, তাই এখানে প্রবেশ করার জন্য যে টিকিট তা অনলাইন কাটতে হবে আপনাকে। তার জন্য আপনি এই পোর্টালে গিয়ে ইউপিআই অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কোনোটি ব্যবহার করে পেমেন্ট করে সোজা ঢুকে পড়ুন হাজারদুয়ারি প্যালেস। না জানি কত ইতিহাসের সাক্ষী হাজারদুয়ারি প্যালেসকে বেষ্টন করে থাকা এই নিজামাত কিল্লা বা কিল্লা নিজামাত। এই অঞ্চলটিতে শুধু হাজারদুয়ারি প্যালেস নয়, এছাড়াও রয়েছে ইমামবাড়া বা নিজামাত ইমামবাড়া, ওয়াসিফ মঞ্জিল, মুর্শিদাবাদ ক্লক টাওয়ার, যার প্রত্যেকটির নিজস্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর হাজারদুয়ারি প্যালেসের চারিদিকে গোটা নিজামাত কিল্লা জুড়ে যে গার্ডেনটা আছে তার সৌন্দর্য নেহাত কম নয়। আপনি হাজারদুয়ারি প্যালেসের অপোজিটেই দেখতে পাবেন ক্লক টাওয়ার আর ইমামবাড়া, কিন্তু ইমামবাড়াটা এখন বন্ধ রয়েছে। মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর পূর্ব তীরে শীতের রোদ মেখে সগরিমায় দাঁড়িয়ে রয়েছে হাজারদুয়ারি। হাজারদুয়ারি অর্থাৎ হাজারটি দুয়ার। কিন্তু বলে রাখা ভালো, এই হাজারটির মধ্যে 100টি দুয়ার নকল। প্যালেসের সামনেই রয়েছে সিংহ, আর তার পাশেই তোপ বা কামান। তো চলুন যাওয়া যাক হাজারদুয়ারি প্যালেসের উপরের দিকটায়, অনেকগুলো সিঁড়ি ভেঙে। প্যালেসের উপরে গেলেই আপনি দেখতে পাবেন সুন্দর সুসজ্জিত বাগান। এই বাগানের সৌন্দর্য প্যালেসের গরিমাকে হাজার গুণে বাড়িয়ে দেয়। উল্টো দিকেই আপনার চোখ পড়বে সাদা ইমামবাড়া এবং ক্লক টাওয়ারের উপর। তো আমি এখন বসে আছি হাজারদুয়ারি প্যালেসের সামনে। মুর্শিদাবাদের সব থেকে ফেমাস ট্যুরিস্ট স্পট বলতে হাজারদুয়ারি, কিন্তু এখানে এসে একটা জিনিস দেখে মনটা খারাপ হয়ে গেল, যেখানকার বাগানটা আগের সৌন্দর্য, আগের অ্যাট্রাকশানটা হারিয়েছে। এবং তার কারণ হিসেবে জানতে পারা যায় লকডাউনের সময় এখানকার যে 56 জন বাগানের মালি ছিলেন, কেয়ারটেকার ছিলেন, তারা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করতেন, তারা নিজের কর্ম হারিয়েছেন। তো বাগানের পরিচর্যা এখন আর হয় না। হাজারদুয়ারি প্যালেসের যে সৌন্দর্য সেটাকে এনহ্যান্স করতো এখানকার বাগানটা, কিন্তু এখন বাগানের পরিচর্যা না হওয়ায় সেটা অনেকটাই নিজের সৌন্দর্য হারিয়েছে, নিজের অ্যাট্রাকশান হারিয়েছে, আর আগোছালো লাগছে জায়গাটা খুব। তো লকডাউন মানুষকে অনেকভাবে এফেক্ট করেছে, তার প্রমাণ এরকম হাজারদুয়ারির মতো ফেমাস একটা ট্যুরিস্ট স্পটে এসেও পাওয়া যায়। ওনারা রীতিমতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সবার কাছে আবেদন করছেন ওনাদের আন্দোলনপত্র স্বাক্ষর করতে, ওনাদেরকে সাপোর্ট করতে, যাতে ওনাদের কাজ ফিরে পান। এবং সেটা হলে এই হাজারদুয়ারি, যেটা ওয়েস্ট বেঙ্গলের একটা হেরিটেজ, সেটা কিন্তু আবার নিজের সৌন্দর্যটা পুরোপুরি ফিরে পাবে। তো খুব জরুরি ঘুরতে যাওয়ার সাথে সাথে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে এই মানবিক দিকগুলোকেও তুলে ধরা। তো জানি না আমার কথা কতজনের কাছে পৌঁছবে, যতজনের কাছেই পৌঁছুক জিনিসটাকে একটু শেয়ার করে এটা সরকারের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন আমায়।
যাতে এখানকার মানুষদের কিছু সাহায্য হয়, এখানকার দিনমজুররা নিজের কাজটা ফিরে পায়। হাজারদুয়ারি প্যালেসের মুগ্ধতা নিয়ে এবার এগিয়ে গেলাম ক্লক টাওয়ারের দিকে। কর্নেল ম্যাকলিওড, যিনি হাজারদুয়ারি প্যালেসের মুখ্য আর্কিটেক্ট, তার অ্যাসিস্ট্যান্ট বাঙালি সাগর মিস্ত্রি এই ক্লক টাওয়ারটি ডিজাইন করেন। এর সৌন্দর্য এবং আর্কিটেকচারও দেখার মতো। এই ট্রিপে আমার সঙ্গী হয়েছে আমার সহকর্মী অভিজিৎ দা এবং তার সহধর্মিনী। তো আমরা তিনজনে এবার হাজারদুয়ারি থেকে বেরিয়ে একটা টুকটুকি নিয়ে চলেছি মতিঝিল পার্কের দিকে। হাজারদুয়ারি থেকে 3 থেকে 3.5 কিলোমিটারের রাস্তা, ভাড়া নেবে 15 টাকা করে। এবং মতিঝিল পার্কটা শুনেছি খুবই বড় এবং সুন্দর। তো চলুন গিয়ে দেখা যাক। প্রবেশদ্বার দেখেই পার্কটার প্রতি একটা ভালো লাগা জন্মে যায়। তো সেখানে ছবি তোলাতুলির পর্ব শেষ হলে আমরা এগিয়ে গেলাম পার্কের ভেতরের দিকে। সামান্য 10 টাকায় টিকিট সংগ্রহ করেই পার্কে প্রবেশ করতে হয় এবং পার্কে ন্যাচারাল বিউটি ছাড়াও আছে বিভিন্ন ধরনের অ্যাট্রাকশন। এখানে এলে আপনি দেখতে পারবেন দুজনে মিলে চালানোর এই সাইকেলটি, যেটা এই বৃহদাকার পার্কটি ঘোরার জন্য খুব প্রয়োজনীয়। এছাড়া যদি আপনাদের সাথে বয়স্ক কোনো ব্যক্তি থাকে তাদের জন্যও চেয়ার কার আছে, সেটা নিয়েও আপনারা ঘুরতে পারেন। মতিঝিল পার্কে প্রবেশ করেই নবাব মুর্শিদ কুলি খাঁর দেখা পেলাম এবং সেখান থেকে বাঁ দিকে এগিয়ে গেলেই অশ্বক্ষুরাকৃতি মতিঝিল। 350 একরের বিশাল এই পার্কটিতে সবুজের খেলা, ফুলেদের মেলা আর পাখির কলতান সব মিলিয়ে এক অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। দিগন্ত বিস্তৃত ঝিলটার দিকে এগিয়ে এসেই মুগ্ধ হয়ে গেলাম। পানকৌড়ি, বক আর নানান নাম জানা পাখির এদিক ওদিক ওড়াউড়ি, চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ আর কিছু ছোটখাটো ডিঙি নৌকা, সব মিলে ঝিলটির দিকে তাকিয়ে থেকেই আমার সময় কেটে গেল। শীতকালে বিকেলের মিষ্টি রোদ মেখে ফুলের রং দেখতে দেখতে আর নাম না জানা ছোটখাটো পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে গোটা পার্কটা ঘুরে ফেলুন। এত সুন্দর অভিজ্ঞতা আর অন্য কোথাও পাবেন। এই নির্দিষ্ট ফুলটার কি নাম অনেকের কাছে জিজ্ঞেস করেও জানতে পারিনি। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। মতিঝিল পার্কে ঘুরতে ঘুরতে আপনার মন গুনগুন করে উঠতেই পারে মান্নাদের গাওয়া লাল নীল সবুজের মেলা বসেছে। সত্যি রঙের মেলা বসেছিল এখানে। শালিকেদের সঙ্গী করে সবুজ ঘাসের উপর দিয়ে খালি পায়ে হেঁটে গেলাম বেশ খানিকটা দূর। প্রকৃতির এত কাছে, সবুজের এত কাছে এসে নিজেকে খুব খুশি লাগছিল। আরো আকর্ষণ বাকি ছিল সামনে। কিছু দূর এগিয়েই পেলাম দারুণ এই গেস্ট হাউস। একবার ভাবুন তো, সূর্য ডুবছে, 1 কাপ কফি হাতে নিয়ে এই ঘরের ছাদে একটি চেয়ারে বসে কেমন লাগবে একটা বিকেল কাটাতে, সন্ধে হতে দেখতে। ভেবেই আমি এক্সাইটেড হয়ে গেছিলাম। যেহেতু এখন আনলক পিরিয়ড চলছে, তাই এই গেস্ট হাউসগুলো এখন খালিই রয়েছে, কিন্তু সিজনে এখানে প্রচুর লোক থাকে, ট্যুরিস্টদের সমাগম হয়। মতিঝিলের যে অংশেই আপনি থাকবেন, চোখে পড়বে এক মনোমুগ্ধকর দৃশ্য। বারবার আপনার মন আপনাকে সেখানে আটকে দেবে। কিন্তু সময়ের অভাবে আমাকে এগিয়ে যেতে হলো, আর এগিয়ে গিয়েও কিছুই নিরাশ হলাম না। একটার পর একটা আরো সুন্দর দৃশ্য চোখে পড়তে থাকলো। ঝিলের পাশের এই রাস্তা দিয়ে হেঁটে খানিক দূর এগিয়ে পৌঁছে গেলাম মতিঝিলের সব থেকে সুন্দর, সব থেকে আকর্ষণীয় অংশটায়। চলুন দেখি সেটা কি। ফুলেদের মধ্যে সবচেয়ে সুন্দর আর ভালোবাসার প্রতীক হলো এই গোলাপ। আর এত রঙের গোলাপ এত পরিমাণে
এক জায়গায় কোথায় শেষবার দেখেছি মনে পড়ল না। মুগ্ধ হয়ে গেলাম মতিঝিল পার্কের এই গোলাপ ক্ষেতটি দেখে। বিশ্ব যখন সুস্থ ছিল, অর্থাৎ কোভিড মহামারীর আগে, এই গোলাপ ক্ষেতের ঠিক উল্টো দিকেই সন্ধেবেলায় হতো লাইট অ্যান্ড সাউন্ড শো। কিন্তু এখন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য এবং সরকারি গাইডলাইন্স অনুযায়ী সেই লাইট অ্যান্ড সাউন্ড শোটি বন্ধ আছে। তো দুঃখিত, সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না এই ভিডিওতে, কিন্তু পরে আবার যখন যাব নিশ্চয়ই আপনাদের দেখাবো। বিশাল আয়তনে এই বাগানে এসে একদিন থেকে যেতে ইচ্ছে হলেও কোনো চিন্তা নেই। রয়েছে মনোমুগ্ধকর সুসজ্জিত পর্যটন কুটির। এগুলি বুকিংয়ের জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে হবে শুধু। কটেজগুলির ট্যারিফ 2400 থেকে 3000 টাকার মধ্যে। কি মনে হচ্ছে না হঠাৎ কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে এসে উপস্থিত হয়েছি? অ্যাটলিস্ট আমার তো মনে হয়েছিল সুইজারল্যান্ড ডাকছে। কিন্তু আবার সময়ের তাড়ায় ঘোর কেটে গেল, আবার এগিয়ে যাওয়ার পালা। মোটের উপর সবুজে ঘেরা এই নন্দনকাননের রূপ একদিনে দেখে শেষ করাটা খুব একটা সম্ভবপর হয়ে ওঠেনি। তবুও সময়ের তাড়নায় আজ ফিরতে হলো। আমি মনে মনে ঠিক করে রেখেছি পরে একবার এখানে ওভারনাইট থাকবো এবং সেদিন কটেজে আমার কি এক্সপিরিয়েন্স হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এগিয়ে যাচ্ছি মতিঝিল পার্কের ভেতরের ক্যান্টিনের দিকে। উপরে দাঁড়িয়ে এখান থেকে এক কাপ কফির স্বাদ নিয়ে তারপরে আমার বাড়ি ফেরা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বং কলম্বাস।